প্রথমে দেখেন যে 71 নিয়ে ন্যারেটিভগুলো কী কী আছে। একটা হলো পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে যে 71 হলো শেখ মুজিব হলো একটা গাদ্দার, বিশ্বাসঘাতক, সে ভারতের সহায়তায় পাকিস্তানকে ভাগ করে দিছে। এটা হলো মূলত পাকিস্তানের ন্যারেটিভ। এবং এখানে যুদ্ধ করছে কারা? হিন্দুরা, ভারত যাদেরকে সাপোর্ট করছে সেই কমিউনিস্টরা, এবং আওয়ামী লীগের কিছু অংশ। সাধারণ মানুষ, মুসলিমরা এগুলো বুঝে নাই, তারা ইন্ডিয়ার ট্র্যাপে পা দিছে এবং দেশটা আসলে আলটিমেটলি ভাগ হয়ে গেছে। এবং এগুলো সবগুলোর নেতৃত্ব দিছে শেখ মুজিবুর রহমান। এটা হলো পাকিস্তানের ন্যারেটিভ। আচ্ছা, ভারতের ন্যারেটিভ কি? ভারতের ন্যারেটিভ ইন্ডিয়ান অনেক সিনেমাতে আপনি দেখবেন যে 71 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে, যুদ্ধে ভারত জিতছে, যেটার রেজাল্ট হলো বাংলাদেশ, তারা বাংলাদেশকে আলাদা করে ফেলছে। আওয়ামী লীগের ন্যারেটিভ কি? আওয়ামী লীগের ন্যারেটিভ হলো যে 71-এ মানে শেখ মুজিব, আমাদের ন্যারেটিভ শুরু শেখ মুজিব, শেষ মুজিব, মাঝখানেও শেখ মুজিব, আর কিছু নাই। যে এই পুরো জিনিসটা শেখ মুজিবুর রহমান করছে, বাঙালি জাতিকে উনি মুক্ত করছেন তার নেতৃত্বে, তার উদ্যোগে, বলা যায় যে একক চালিকা শক্তি উনি, তার মাধ্যমে এটা হয়েছে। এবং অনেকে তো এমনও বলছে যে একটা অনিচ্ছুক জাতিকে, এটা মুনতাসির মামুনের কথা, একটা অনিচ্ছুক জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিছে, এরকম একটা কথা। এটা আওয়ামী ন্যারেটিভ। আচ্ছা, জামাত ইসলামের এখানে একটা ন্যারেটিভ আছে, তাদের একটা ঐতিহাসিক রোলও আছে এখানে। দল হিসেবে জামাত ইসলামী 71-এর যেই লড়াইটা বা যুদ্ধটা বা সিভিল ওয়ার যেটাই বলেন, এখানে তারা পাকিস্তানের আর্মির বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে ছিল। এবং তাদের 3টা রিজন ছিল মূলত, আমি যেটা বুঝি। একটা হলো যে তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে চাচ্ছিল, যে পাকিস্তান ভেঙে যাক, এটা আমরা চাই না, এটা 1 নাম্বার পয়েন্ট। দুটা ছিল, তাদের অ্যাসেসমেন্ট ছিল যে বাংলাদেশ যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বেসিক্যালি ভারতের একটা ভেসেল স্টেট হয়ে যাবে, করজ রাজ্য হয়ে যাবে। এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল। তৃতীয় একটা অ্যাসেসমেন্ট ছিল যে আলটিমেটলি যারা এই জাতীয়তাবাদী আন্দোলনটা করতেছে এরা বেশিরভাগই কমিউনিস্ট, এরা বেশিরভাগই উগ্র ন্যাশনালিস্ট বা বাঙালি জাতীয়তাবাদী যারা। সো এরা আলটিমেটলি ভারতের সাথে এদের একটা আতাত আছে, ঠিক আছে? সো এই কারণে তারা এটার পক্ষে ছিল না। সো এটা হলো জামাতে ইসলামের অবস্থান। এবং 71 আমরা জানি যে তারা পাক বাহিনীর বা পাকিস্তানি যে ফৌজ, সেটার অনেক ক্ষেত্রে সহযোগী হিসেবেও কাজ করছে। রাজাকার বাহিনী আমরা জানি এটার মধ্যে অনেক ছিল, এখানে খালি মানে ধরেন নিজামে ইসলামের, মুসলিম লীগের বিভিন্ন দলের লোকজন ছিল, সাধারণ লোকজনের ছিল। বাট আল বদর বা আল শামস যেগুলো ছিল, এগুলো স্পেসিফিক্যালি জামাত ইসলামের তখনকার যে স্টুডেন্ট উইং ছিল, পাকিস্তানি ছাত্র সংঘ, বর্তমানে যেটা ইসলামী ছাত্র শিবির, পরবর্তীতে যেটা হয়েছে ছাত্র শিবির পরে হয়েছে, ওই সময়ের স্টুডেন্ট উইং, তারা এক্সক্লুসিভলি আল বদর এবং আল শামসে ছিল। সো এটা হলো তাদের অবস্থান। অন্যান্য ইসলামী দল বা ইসলামী ঘরানার অবস্থানগুলো কী ছিল? মোটা দাগে অন্যান্য ইসলামিক পার্টি, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, মোটা দাগে তাদের মধ্যে জমহুর বেশিরভাগের অবস্থান ছিল যে পাকিস্তান অখণ্ড থাক, পাকিস্তানটা ভাগ না হোক, এটা ছিল তাদের আলটিমেটলি অবস্থান। নিজাম ইসলাম বলেন, মুসলিম লীগের বিভিন্ন ফ্যাকশন বলেন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাদের কথা বলেন, ইন জেনারেল আমি যতদূর বুঝি তাদের অবস্থান ছিল যে পাকিস্তান যদি না ভাঙে এটাই বেটার। এবং এটা হওয়াই আসলে লজিক্যাল। কেন লজিক্যাল? কারণ দেখেন, পাকিস্তান গঠন হয়েছিল অনেক কষ্টের পরে, অনেক কোরবানির পরে, অনেক আত্মত্যাগের পরে। এবং পাকিস্তান গঠন হয়েছিল খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে পাকিস্তান গঠন হয়েছিল, ঠিক আছে? এটা একদম স্লোগানই ছিল পাকিস্তানের। এবং এটার জন্য অনেক আন্দোলন মুসলিমদের করতে হয়েছিল। তো এত কষ্ট করে যে দেশটা পাওয়া গেছে, মাত্র 24 বছরের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে এবং আপনি পড়ে যাচ্ছেন ইন্ডিয়ার একদম পেটের ভিতরে, এই জিনিসটা লজিক্যালি অনেকের কাছে মনে হইতেই পারে যে এটা তো আসলে আমরা চাই না, এবং ইন্ডিয়ার আগ্রাসনের সামনে তো আমরা একদম এক্সপোজ হয়ে যাচ্ছি তখন। এই অবস্থানটা থাকে যে ইন্ডিয়ার করজরাজ্য আপনি হয়ে যাব। সো এই অবস্থানটাও ছিল, এবং এই কারণে ওলামায়ে কেরাম বা ইসলামী ঘরানার ইন জেনারেল আমি যদি বলি, অবস্থানটা ছিল যে তারা আমভাবে পাকিস্তান টিকে থাকুক, এই অবস্থানটার পক্ষেই ছিলেন। আচ্ছা, এখানে দুটা ইন্টারেস্টিং পয়েন্টও আছে। সেটা হলো যে এখন বা আগেও আমরা হয়তো বা দেখছি যে অনেকেই যেটা করেন যে সেকুলার শাসক যারা আছেন, সেকুলার সিস্টেমে যারা শাসন করেন, তাদের উপর শরী শাসকের হুকুম দেন, উলুল আমর বলেন। সেকুলার শাসক কিন্তু উলুল আমর, এরকম কথা বলা হয়। এবং আপনি যদি এটা হিসাব করেন, এই ধরনের চিন্তাভাবনা যারা করেন, তাদের এক ধারার কথা অনুযায়ী মুক্তিবাহিনী খারেজি হওয়ার কথা, কারণ তারা উলুল আমরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এবং আরেক ঘরানার অবস্থান অনুযায়ী মুক্তিবাহিনী বাগি হওয়ার কথা, বাগাওয়াত করছে, বিদ্রোহী করছে। সো এটাও হওয়ার কথা। এবং এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বলতেছি না, পাকিস্তান আর্মি কিন্তু বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তখন পাকিস্তানে হ্যাঁ ওইদিকে আর কি, ওই সাইডে পশ্চিম পাকিস্তানে তখন তারা কিন্তু বলছিল এটা জিহাদ, তারা বলছিল এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং অনেক ওলামায়ে কেরাম, বিখ্যাত ওলামায়ে কেরাম, নাম বললে আপনারা অনেকে চিনবেন, এরকম ছিলেন যে তাদের একটা তামান্না ছিল যে আমি ওইখানে গিয়ে জিহাদ করব। কোথায়? বাংলাদেশে এসে জিহাদ করবে তারা 71 সালে। কেন?
কারণ হলো যে ভারতের এজেন্ট আছে, ভারত সমর্থিত লোকজন আছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, বাগীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যারা বিদ্রোহ করছে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এরকম চিন্তাও অনেকের মধ্যে ছিল ওই সময়। তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারেজি অথবা তারা বাগী, এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান, খারেজিদের নেতা অথবা বাগীদের নেতা। তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাগীদের নেতা শাসক হয়ে গেছে। তো শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি। তো এটা থেকেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোলা যায়, সেটা হলো যে মুক্তিযোদ্ধারা কি আসলে খারেজি নাকি বাগী? মানে ব্যাপারটা কি এরকম যে মরলে খারেজি বাঁচলে আমির, ঠিক আছে, মানে মরলে বাগী বাঁচলে গাজী, এরকম নাকি ব্যাপারটা? তো যাই হোক, এরকম